বলেছেন যে আমি আমি ঠিক কিভাবে এটা আমি ব্যাখ্যা করব, আমি যদি ভিডিও ক্লিপটা দেখাতে পারি যে বিএনপির পতন শুরু হয়েছে, মানে এটি আপনি বিএনপির হ্যাঁ যে সেটা একটু শুনি, এটা কি বলেছেন এক্স্যাক্টলি? তখন থেকে বিএনপির পতন শুরু হয়েছে। আর আপনারা প্রচার করেছেন যে ফরহাদ আহমেদ বিএনপিকে ভাঙতে চায়, দুভাগ করতে চায়, ওই রেজাককে প্রধানমন্ত্রী বানাতে চায়। আপনারা কোথায় কিনে নেন? ফরহাদের ব্যাখ্যা দেবেন এইটা, এর সঙ্গে এই যে প্রতি বিপ্লব সেখান থেকে বেরিয়ে আসার পথটা কি? না, এখানে পদ্ধতি আগে বিএনপিটাও শুনতে চাই। জি না, বিএনপির আমি যদি বলেতে যে পরিপ্রেক্ষিতে বলেছি, দেখুন আমরা শেখ মুজিবুর রহমান যখন ক্ষমতা এলেন, আওয়ামী লীগ যখন ক্ষমতা এলো, তার যে বাকশাল তিনি কায়েম করলেন, একটা সমাজতান্ত্রিক ধারণাটা রাষ্ট্রায়ত্তকরণ হলো, মনে আছে কিনা আমরা এগুলো? কেমন আমাদের বিভিন্ন কারখানাগুলো রাষ্ট্রায়ত্তকরণ হয়েছে, আমরা একটা আমলাতান্ত্রিক নিয়ন্ত্রণের মধ্যে ঢুকে গেছে। আচ্ছা ঠিক আছে, তার নেতিবাচক দিক আছে, ইতিবাচক দিকও আছে, কিন্তু নেতিবাচক দিকটা পরে বিএনপি যখন এলো তখন আমরা কী করলাম, একটা লিবারেল ইকোনমির দিকে ঢুকলাম, আমরা বাজার ব্যবস্থার দিকে ঢুকলাম, এলো নি বিএনপি। এবং বিএনপি আর কি প্রস্তাবনা করলো? বিএনপি প্রস্তাবনা করলো না আমরা বাঙালি না, আমরা বাংলাদেশি। এটা ভালো, ইতিবাচক। আপনি এরপরে জিয়া রহমান কী বক্তব্য দিলেন আমাদেরকে? 19 দফা দিল। সে 19 দফার মধ্যে কিন্তু ওই ডাল ভাতের কথা আছে, 19 দফার মধ্যে আপনার জনগণের কথা আছে। তা আমাকে বলেন যে এই যে জিয়া রহমান যেটা দিল আমাদেরকে, যে একটা ভিশন একটা দিল, যে এই যে স্টেট মানে রাষ্ট্র নিয়ন্ত্রিত অর্থনীতির বাইরে আমাদেরকে একটা ইতিবাচক প্রতিযোগিতা এবং প্রতিদ্বন্দ্বিতার অর্থনীতি গড়ে তুলতে হবে, এটা তো ইতিবাচক। তো এখন বিএনপি কী করলো এরপরে যখন তারা ক্ষমতা এলো? তারা বিশ্ব ব্যাংকের প্রেসক্রিপশনে অর্থনীতি চালালো, তারা IMF-এর প্রেসক্রিপশনে স্ট্রাকচারাল অ্যাডজাস্টমেন্ট করলো। মানে বাংলাদেশের অর্থনৈতিক যে ক্ষয়ের যে মূল যেই ধারাগুলো, আন্তর্জাতিক শক্তিগুলো, সেই ক্ষেত্রেই বিএনপি যুক্ত ছিল। কোনো জাতীয় অর্থনৈতিক, জিয়াউর রহমানের যেই স্বপ্ন ছিল একটা জাতীয় অর্থনৈতিক বিকাশের কোনো ধারা গড়ে তুলবার কোনো নীতি বা কোনো পদক্ষেপ। 31 দফা তো এখন আছে। আমি কি যে এখন যে বিএনপির 31 দফা, বিএনপি কি আছে সেখানে এই যে আমরা সংস্কারের কথা বলছি, অর্থনৈতিক উন্নয়নের কথা আমি বলছি, দেখি নাই বিএনপিতে। বিভাগের আপনি স্বাধীনতার কথা বিএনপিতে বলছি, এখন যারা ক্ষমতার ভারসাম্যের কথা আছে। না না, এটা আমাদের ক্ষমতা তো আলাদা, কিছু ইকোনমি তো আলাদা ব্যাপার। আপনি যদি বিএনপি ক্ষমতা এসে আপনি কি করতেছে, আপনি কি এই অ্যাসেট রিকভার করার কোনো রকম তার কোনো ক্ষমতা আছে, ক্যাপাসিটি আছে? বাংলাদেশের কি আপনাদের ফোরেন্সিক যেটাকে বলে, আপনি যদি মুখে বলেন যে এসআরএম টাকা নিয়ে গেছে, এটা বলতেই পারেন, রাস্তায় ঘাটে চিটামাচি করতে পারেন আপনি, কিন্তু এসআরএম যে টাকা নিয়েছে তার প্রমাণ তো দেখাতে হবে আন্তর্জাতিক ক্ষেত্রে। আর প্রমাণটা কী করে করবেন? আপনি তো বলতে পারেন যে ঠিক আছে ও টাকা নিয়ে, ও টাকা নিয়েছে, অ্যাসেট তো রিকভারি করবেন কী করে? আপনি প্রমাণ না দেখাতে হবে না তো, এটা তো ইন্টারন্যাশনাল। দেখানো তো সম্ভব যদি আন্তরিকতা থাকে। আচ্ছা শোন, আমি NBR এর সঙ্গে কথা বলেছি, আমি নিশ্চয়ই এখন যিনি চেয়ারম্যান আছেন তিনি আমার কথা তিনি বলবেন। তিনি তো আমার সামনেই বলছিলেন যে তাদের সেই ক্যাপাসিটি নাই, নাম্বার 1। তো আমি বললাম যদি ক্যাপাসিটি না থাকে তাহলে আপনারা যারা অ্যাসেট রিকভারির সবচেয়ে কৌশলগত দিক থেকে সবচেয়ে সফল দিকটি হচ্ছে যে আপনি কখনোই আদালত করে টাকা উদ্ধার করতে পারবেন না, এটা দীর্ঘ সময় সাপেক্ষ ব্যাপার। একমাত্র পারেন আপনি পলিটিক্যালি, যখন আপনি ক্ষমতা আছেন থ্রু নেগোসিয়েশন, ঠিক আছে? তখন তারা বলছে যে আমি জিজ্ঞাসা করলাম যে আপনারা যে যারা এখান থেকে টাকা নিয়ে গেছে তাদের মধ্যে তো ভালো লোক আছে, খারাপ লোক আছে, খারাপ মানে লুটপাট ডাকাত আছে, আবার যারা সত্যিকারে কমপ্লায়েন্ট যেসব আছে না, অনেক যারা বড় বড় অর্গানাইজেশন যারা বিদেশ থেকে বিনিয়োগ নিয়ে এসছে, ধরুন সামিটের কথা ধরুন, ও তো বিদেশ থেকে বিনিয়োগ নিয়ে এসছে, সে সিঙ্গাপুরে গেছে, তার ঠিক আছে আপনি তাকে নিন্দা করেন, অসুবিধা নাই, কিন্তু সে তো নিয়ে এসছে। আপনি এখান থেকে আপনি টাকা নিয়েছে কি? টাকা নিয়েছে সে বোধহয় সে আমাদের ট্যাক্স দেয় নাই, কর দেয় নাই। আচ্ছা এখন NBR-কে জিজ্ঞাসা করলাম যে কর দেয় নাই, এই তার যে দিল না, এটার সিদ্ধান্ত কে দিয়েছে? ওটা তো NBR দিয়েছে, ওটা তো NBR দিয়েছে। তো আপনি NBR-কে দুর্নীতিগ্রস্ত প্রতিষ্ঠান না, আপনি NBR-এর কি বিচার করছেন? আপনি NBR-তে ডক্টর ইউনূসও কিছু করতে পারলো না, তিনি শুধুমাত্র একটা সংস্কার করতে চেয়েছে, দুটো প্রতিষ্ঠান আপনি ভাগ করে দেবেন। NBR-এ যেসব অফিসাররা আছে তাদের কী পরিমাণ টাকা পয়সা তারা করেছে এটাকে আপনি খোঁজ নেবেন না? তাহলে আপনি যদি এই পুরো দুর্নীতিগ্রস্ত একটা প্রতিষ্ঠান আপনি টিকিয়ে রাখেন, এদের কোনো বিচারই হবে না, এদের কিছু করবে। শুধু তাই নয়, আপনি নিজে স্বাক্ষর করে বলেছেন যে উৎস কর সামিটকে দিতে হবে না, তাহলে এটার দায় কি সামিটে নাকি এটা তার NBR-এর? আমাকে বলেন এটা। এখন সামিট তো একটা কমপ্লায়েন্ট একটা
অর্গানাইজেশন, তাকে আপনি নিন্দা করেন আওয়ামী লীগ বলে, আওয়ামী লীগের সুবিধা নিচ্ছে, যত খুশি নিন্দা করেন, কিন্তু আপনি তো আন্তর্জাতিক আইনের মধ্যে থাকতে হবে। আপনি তো ক্যাপিটালকে যদি আপনি চান বাংলাদেশে আসতে, বিনিয়োগ করতে, তা আপনাকে তো ক্যাপিটালের সঙ্গে প্রপার আচরণ করতে হবে। তা আপনি যদি প্রপার আচরণ করছেন না, পরে তো আমরা কোনো বিনিয়োগও পাবো না। আপনি কোন কোম্পানি থাকবে বাংলাদেশে বিনিয়োগ করতে আসবে যদি আপনি কমপ্লায়েন্ট অর্গানাইজেশন? আপনাকে আমাকে থামাতে হচ্ছে একদম শেষ পর্যায়ে, আপনাকে আমি 1 মিনিট সময় দেবো আর বলুন। শুধুমাত্র ওই প্রশ্নটি জানার জন্য যে কষ্টকর হলেও অসম্ভব না এই প্রতিবিপ্লব থেকে বেরিয়ে এসে, সেটা পদ্ধতিটি সংক্ষেপে বলে, একদম 1 মিনিট। একদম আমি মনে করি যে তরুণরা যারা আপনার এই গণ অভ্যুত্থান করেছে তাদের মধ্য থেকে অবশ্যই নতুন নেতৃত্ব আসবে। এবং ইতিমধ্যে আমি যে ক্ষুদ্র মানুষ, আমি যতটুকু আমার দেখতে পাচ্ছি, অবজার্ভ করছি, আমি মনে করি নতুন করে চিন্তা করবার, নতুন করে কল্পনা করবার শক্তি বাড়ছে। আরেকটা ইতিবাচক দিকটা বলি আপনাকে, আপনি ককরোচ পার্টির নাম শুনেছেন ভারতে ওকে? এটা হঠাৎ করে তো ঘটে গেছে, হঠাৎ তো ঘটে নাই, সারা দুনিয়াতে একটা রূপান্তর চলছে। সেই রূপান্তরের যেই প্রক্রিয়া, সেই রূপান্তরের যে দিকগুলো, এই যে অ্যান্টি জায়নিস্ট মুভমেন্ট গ্লোবালি, আর জীবনে তো আমরা এটা দেখি না যে আজকে ইসরায়েলের রাষ্ট্র হিসেবে তার অস্তিত্ব নিয়ে প্রশ্ন উঠতেছে আজকে। এটা তো আমরা চিন্তাই করিনি, আজকে থেকে 10 বছর আগে চিন্তাই করিনি ওটা। আজকে ইরান যে জিতে যাবে এই যুদ্ধে, একটা তার আসিমেট্রিক ওয়ারে, এটা তো আমরা চিন্তাই করতে পারি না। ফলে দুনিয়া বদলাচ্ছে, দুনিয়া বদল হবে, বাংলাদেশও বদল হবে ইনশাআল্লাহ।